আসসালামু আলাইকুম, আমি ক্লাসউদ্দিন জুয়েল পারফিউমফ্রেশ.com এর প্রতিষ্ঠাতা। আর আজকের যে টপিকটা নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের পুলিশরা আসলে কেমন। দেখেন, আপনি যদি এই কোশ্চেনটা জেমিনি অথবা চ্যাট জিপিটিতে দেন, আপনারা পুলিশের ব্যাপারে অনেক বিস্তারিত তদন্ত বা তথ্য পেয়ে যাবেন। তো বাংলাদেশের পুলিশরা আসলে কেমন, এই ব্যাপারে যদি আপনি বাইরের দেশের কোনো নাগরিককে জিজ্ঞেস করেন, তারা অবশ্যই বলবে বাংলাদেশের পুলিশ হচ্ছে করাপ্টেড, বা বাংলাদেশের পুলিশদের হচ্ছে নৈতিকতার অভাব আছে। এটা আপনি বিশ্বের যে কোনো নাগরিককে যদি জিজ্ঞেস করে থাকেন, তারা যদি বাংলাদেশের বর্তমান অবস্থা সম্বন্ধে জেনে থাকে, তাহলে তারা এক কথা এটাই বলবে। এখন আমার দৃষ্টিকোণ থেকে পুলিশদের ব্যাপারে আমার মিশ্র প্রতিক্রিয়া আছে। কারণ একটা গোষ্ঠীর সবাই খারাপ হতে পারে না, আবার সবাই ভালো হতে পারে না। আমি একজন কমেন্টেটর হিসেবে যদি বলতে চাই, তাহলে অধিকাংশ পুলিশ হ্যাঁ হতে পারে করাপ্টেড, কিন্তু এর মধ্যে বেশ কিছু ভালো পুলিশও আছে। আমার নিজের অভিজ্ঞতা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই। আপনারা হচ্ছে এর উপরে বিচার করবেন, বা আপনাদের নিজস্ব যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে পুলিশ বাহিনীর সাথে বা পুলিশ সদস্যদের থাকে, তাহলে হচ্ছে আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আপনি আসলে পুলিশ বাহিনী সম্বন্ধে কিরকম জানেন, বা পুলিশরা আসলে কেমন, ভালো না খারাপ, সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কিন্তু সেটা যাতে অবশ্যই হচ্ছে পোলাইট হয়। যদি ইমপোলাইট কোনো কিছু দেন, যদি অশালীন কোনো কিছু হয়, আমরা কিন্তু কমেন্ট পাবলিশ করব না। দেখেন, গত 2 দিন আগে আমার গাড়িতে হঠাৎ করে প্রবলেম দেখা দিয়েছে বাংলাদেশের রাস্তায়। অ্যাক্সিলারেটর দিচ্ছি, অ্যাক্সিলারেটর উঠছে না। 10 আপনার স্পিডে গাড়ি যাচ্ছে, আরপিএম আর উপরে উঠছে না। তো এই অবস্থায় আমার গ্যারেজে যেতে হবে গাড়িটাকে নিয়ে, নাহলে তো আমি কোনো সমাধান করতে পারবো না। আমি বারবার গাড়ি স্টার্ট অফ করে অন করে দেখছিলাম, অফ করে অন করে দেখছিলাম যে গাড়িটার অ্যাক্সিলারেটর কোনোভাবে ঠিক হয়ে যায় কিনা। আমরা আপনার ব্যাটারির লাইন খুলে টুলেও চেক করেছিলাম, আমি এবং আমার ড্রাইভার, কিন্তু কোনোভাবেই হচ্ছে গাড়ি 10-এর উপরে যাচ্ছিল না। তো যে কারণে হচ্ছে আমরা গাড়ির একটা সাইড করে রেখে ইমার্জেন্সি বাতি জ্বালিয়ে আবার বন্ধ করে কিছুক্ষণ ওয়েট করছিলাম, এবং ইউটিউবে আমরা একটা ভিডিও দেখার চেষ্টা করছিলাম যে এরকম প্রবলেম হলে সাধারণত আমরা কিভাবে একটু সমাধান করতে পারি। তো এর মধ্যে একজন পুলিশ সার্জেন্ট আমার গাড়ির সামনে আসে, গাড়ির সামনে এসে জিজ্ঞেস করে আমরা কেন দাঁড়িয়ে আছি। আমরা কিন্তু সিগন্যাল থেকে অনেক দূরে দাঁড়িয়েছিলাম এবং আমাদের আশেপাশে যানবাহন ছিল না। আমরা একটা সাইডে ছিলাম, কর্নারে, যেখানে আমরা রাস্তার প্রতিবন্ধকতা কোনো সৃষ্টি করছিলাম না। আমরা আমাদের গাড়ি পার্কিং সিগন্যাল থেকে অনেক দূরে বাম সাইডে চাপিয়ে রেখেছিলাম, যাতে অন্যান্য যানবাহনের কোনো রকমের সমস্যা না হয়। পুলিশ এসে আমাদের কাছে গাড়ির কাগজ দেখতে চায়, গাড়ির কাগজ আমার ড্রাইভার দেখায়, ড্রাইভারের লাইসেন্স দেখতে চায়, ড্রাইভারের লাইসেন্স দেখার পরে পুলিশ বলে যে আপনাকে একটা মামলা নিতে হবে। আমাকে জিজ্ঞেস করে আপনি কি এই গাড়ির মালিক? আমি বলি হ্যাঁ, আপনাকে এই গাড়ির মামলা নিতে হবে। কেন? কারণ আপনি গাড়িটা এভাবেই রেখেছেন। আমি বলি গাড়িকে আমি ইচ্ছা করে এখানে রেখেছি? আমি তো আপনাকে অলরেডি বলেছি গাড়ি সমস্যা দিচ্ছে, 10 কিলোমিটার উপর যাচ্ছে না, রিক্সার চেয়েতেও কম গতিতে যাচ্ছে এই মুহূর্তে। আমার করণীয় কি সেটাই আমি জানার চেষ্টা করছি। পুলিশ সার্জেন্ট বলছে না, এভাবে আপনি গাড়ি রাখতে পারবেন না, আপনাকে একটা মামলা নিতে হবে। এটা কি কোনো যুক্তিসঙ্গত কথা? পুলিশ জনগণের নিরাপত্তার জন্য কাজ করবে, জনগণের সাহায্য সহযোগিতার জন্য কাজ করবে, সেটাই তো আমরা জেনে থাকি, তাই না? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আইন শৃঙ্খলা রক্ষা করবে, এর জন্যই হচ্ছে তাদেরকে পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি একটা জায়গায় গাড়ি রেখেছি, সেখানে আমি কোনো যানবাহনের প্রতিবন্ধকতা সৃষ্টি করিনি। আমি যদি গাড়িটা মাঝখানে রাখতাম রাস্তার, বা একটা ডান দিকে রেখে দিতাম, যে কারণে হচ্ছে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, তাহলে তো আমাকে মামলা দিতে পারবে। আমি যদি আমার ইমার্জেন্সি বাতি না জ্বালিয়ে রাখতাম, তাহলে তারা মামলা দিতে পারে। কোন ক্ষেত্রে তাহলে আমাকে মামলাটা দিবে? আমি তখন সার্জেনের কাছে সেটাই জিজ্ঞেস করি। সার্জেন বলছে আপনি এখানে গাড়িটা রাখতে পারবেন না। আমি বললাম গাড়িটা আমি কেন রেখেছি? আপনি তো দেখা যাচ্ছে যে মরার উপরে খাড়া ঘা দিতে যাচ্ছেন। আমি সরাসরি এভাবেই বলেছি তাকে। তো বলছে যে গাড়ি আপনি এখান থেকে রাখতে পারবেন না, গাড়ি রাখলে পরে আপনাকে মামলা নিতে হবে। তখন আমি তাকে প্রশ্ন জিজ্ঞেস করলাম যে আজকে যদি আমি সার্জেন্ট হতাম এবং আপনি যদি গাড়ির মালিক হতেন, এবং আমি যদি আপনাকে এইভাবে মামলা দিতে চাইতাম, আপনি কি করতেন, বা আপনার কাছে কেমন লাগতো? তখন সে আর উত্তর দিতে পারে না। তারপরে আমাকে বললো যে আপনি গাড়িটা সরিয়ে নিয়ে যান এখান থেকে। আমি বললাম যে ঠিক আছে, আমি 10 কিলোমিটার বেগে যেভাবে পারি আমি গ্যারেজে নেওয়ার ব্যবস্থা করছি। পরে আমি আমি মামলা নেইনি, বা আমাকে মামলা দেয়নি। আমি গাড়ি 10 কিলোমিটার বেগে গ্যারেজ পর্যন্ত নিয়ে যাই। 40 মিনিটের মতো সময় লেগেছে, যেখানে আমি 5-10 মিনিটের মধ্যে গ্যারেজে যেতে পারতাম। এবং খুবই রিস্কি ছিল, কারণ পিছন থেকে রিক্সাওয়ালারা সুন্দর ভাষায় বলছিল যে কেন আমরা এত আস্তে আস্তে যাচ্ছি। বুঝতেই পারছি না, বাংলাদেশ বলে কথা, মুখের ভাষা তো অনেক সুন্দর আমাদের রিক্সাওয়ালাদের। তারা তো বোঝার চেষ্টা করে না আসলে কেন আস্তে আস্তে যাচ্ছি, তাই না? তো আমরা গায়ে লাগাই নেই, সুন্দর কথা গায়ে লাগাইতে হয় না। আমরা গ্যারেজে নিয়ে যাই এবং প্রবলেমটা ওই দিনই সলভ করি। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি বিপদে পড়েছি,
পুলিশ আমাকে সাহায্য করবে এরকম একটা এক্সপেকটেশন রাখতেই তো পারি, তাই না? সেখানে এসে আমাকে মামলা দেওয়ার জন্য যে হ্যারাসমেন্টটা করা হচ্ছে সেটা আসলে যুক্তিগত কিনা। এরকম আরেকটা হ্যারাসমেন্টের অবস্থার মধ্যে আমি পড়েছিলাম যখন আমি হাতিরঝিলের মোড় থেকে একটা সোজা রাস্তায় গাড়িটা নিয়ে গিয়েছিলাম। তখন আমাকে বলে যে আপনি এই রাস্তায় যাচ্ছেন, এটা আসলে সঠিক পথ না, আপনাকে ওই দিকে মানে একটু রং সাইডে যে তারপরে সোজা দিতে হবে, এটা হচ্ছে রাইট পথ। সিস্টেমই ভুল হাতিরঝিলের ওই পয়েন্টে। তো সেখানে পুলিশরা দাঁড়িয়ে থাকে এবং মামলা দিয়ে দেয়। তো এইটাই হচ্ছে প্রবলেম। এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশে কোন সরকার রাজত্ব করবে, সেখানে আমি সিস্টেম ডেভেলপমেন্টের কথা বলেছিলাম। তো পুলিশ বাহিনীর এই সিস্টেমটাকেও ডেভেলপ করতে হবে। তো এটা একটা বড় চ্যালেঞ্জ হবে সরকারের জন্য যে পুলিশ বাহিনীকে কিভাবে অটোমেটেড সিস্টেমে নিয়ে আসা যায়। এবং আরেকটা আপনাদেরকে এখন উদাহরণ দিই যে আমার গাড়ি ড্রাইভার বাম সাইড দিয়ে চালাচ্ছিল, গাড়িটা পিছনে অর্থাৎ রিয়ার গিয়ারে পিছনে এনে পার্কিং করবে। এর মধ্যে একটা রিক্সা তার ডান দিকে একটা অটো রিক্সা তাকে চাপ দেওয়ার কারণে সেই প্যাডেল চালিত রিক্সা আমার গাড়ির বাম্পারে লাগিয়ে দিয়েছে, গাড়ির বাম্পার একদম খুলে দিয়েছে, প্লাস্টিকের বাম্পার। তো আমি এখন দুবাইতে আছি বা ইউএতে আছি, আমার ওয়াইফ এবং আমার বাচ্চা ছিল গাড়িতে, ড্রাইভার ছিল, আমি তো দুবাইতে। তখন আমার ওয়াইফ 999-এ ফোন করে এবং পুলিশের সাহায্য চায়। কারণ সেই রিক্সা কোনো রকমের লাইসেন্স ছিল না, কোনো কাগজ ছিল না। তো আমার ওয়াইফ তখন তৎক্ষণাৎ 999-এ ফোন দিয়ে পুলিশদের কাছে ঘটনাটা বলে এবং পুলিশদেরকে আসতে বলে। তো রিক্সাওয়ালাও মানে লাগিয়ে চলে যেতে চাচ্ছিল, কিন্তু ড্রাইভার সে রিক্সাকে ধরে রাখে এবং পরবর্তীতে পুলিশ আসে 1 ঘন্টা পরে। সেই পুলিশ এসে তখন ব্যাপারটা দেখে এবং ভিডিওটাও দেখে, ভিডিও ফুটেজটা আমরা নিয়ে রেখেছিলাম। তো এরপর আমি আমার স্ত্রীকে ফোন দেওয়ার পরে আমার স্ত্রী পুলিশ সাহেবের সাথে কথা বলিয়ে দেয়। তো তখন আমাকে বলছে যে ব্যাপারটা আসলে যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন তাহলে আপনার জন্য ভালো হয়, আপনার হাতে 2টা অপশন আছে। তো আমি বললাম আপনার হাতে কয়টা অপশন আছে? আমার হাতে যদি 2টা অপশন থেকে থাকে তাহলে আপনার হাতে কয়টা অপশন আছে? তখন তিনি আমাকে বলল যে হ্যাঁ আসলে বাংলাদেশের এগ্রি করলো যে বাংলাদেশের যে প্রেক্ষাপট, আসলে এই ঘটনাটা যদি আমার তরফ থেকে হতো, অর্থাৎ আমার গাড়ি যদি রিক্সাকে লাগিয়ে দিত তাহলে জনসম্মুখে আমার অবস্থা অনেক খারাপ হতো বা গাড়ির অবস্থা অনেক খারাপ হতো। যেহেতু রিক্সা চালাচ্ছে, তার কাগজ নাই, তারপরেও বাংলাদেশে সে চলতে পারছে, কারণ বাংলাদেশে সবই সম্ভব। বাংলাদেশ হলো এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রে আপনি ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করতে পারবেন এবং আপনাকে পুলিশরাও সাহায্য করবে। আপনার লাইসেন্স নাই তারপর আপনাকে গ্রেপ্তার করবে না। এটা হলো এমন একটা রাষ্ট্র। এটা হলো এমন একটা রাষ্ট্র যে আপনি ফ্লাইওভার দিয়ে রিক্সা চালাবেন, পুলিশরা জানে, দেখছে, বাট আপনাকে কিছু বলছে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনকি র্যাব সদস্যরা পর্যন্ত দেখছে, তারাও কোনো কিছু বলছে না। এমন একটা রাষ্ট্র আমরা, যেখানে আমরা আমাদের নিয়মে চলি, আমরা নির্দিষ্ট কোনো নিয়মে চলি না, আমাদের কাছে যেটা মনে হয় সঠিক আমরা সেটাই করি। এবং এটাকে আবার সাপোর্ট দেয় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ডিপার্টমেন্ট। কারণ ওই যে আপনার জরিমানা নাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে দেখতে এখন আমাদের মন মানসিকতা এরকম হয়ে গেছে। তো এই মন মানসিকতার পরিবর্তনের জন্য আমরা কি পুলিশ বাহিনীকে আসলে দোষ দিতে পারি কিনা? আসলে পুলিশ বাহিনীকে সম্পূর্ণভাবে দোষ দেওয়া যাবে না, দোষ আমাদেরও আছে। আমরা জনগণ, আমরাও যখন রিকশায় চড়ি তখন আমরা কিন্তু রিক্সাওয়ালার কথাই চিন্তা করি। তখন রিক্সাওয়ালা যদি ফ্লাইওভার দিয়ে উঠতে চায় আমরা কিন্তু তখন আপনাকে মানা করি না যে আপনি উঠবেন না, এটা আইন বিরোধী কাজ হবে, এটা আমার নিরাপত্তা বিঘ্নিত ঘটাতে পারে, আপনার নিরাপত্তা বিঘ্নিত ঘটাতে পারে, আমরা অ্যাক্সিডেন্টের মুখে পড়তে পারি, আমাদের জীবন চলে যেতে পারে, আমাদের হাত পা বিকলাঙ্গ হয়ে যেতে পারে। তখন কিন্তু আমরা এগুলা রিক্সাওয়ালাকে বলি না। যখন আমাদের সময় বাঁচানোর জন্য রিক্সা আমাদেরকে ফ্লাইওভার দিয়ে উঠিয়ে নিয়ে যায় তখন কিন্তু আমরা রিক্সাওয়ালাকে মনে মনে সমর্থন দেই এবং আমরা এর প্রতিবাদ করি না। দোষ আমাদেরও আছে। দোষ শুধুমাত্র পুলিশদেরকে দিলে হবে না, প্রত্যেকটা স্তরের মানুষের আসলে দোষ আছে। তবে আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ রেশিও অনুযায়ী পুলিশদের মধ্যে করাপশনটা কি বেশি কিনা, অবশ্যই গুগল থেকেও তাই বলছে এবং অন্যান্য দেশের নাগরিকরাও তাই বলবে যে হ্যাঁ আমাদের দেশের পুলিশ বাহিনী অধিকাংশই করাপ্টেড। তা আমাদের দেশের পুলিশ বাহিনীকে যদি পরিবর্তন করতে হয় তাহলে তাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে এবং ভালো রকমের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। সেই ট্রেনিংটা হতে হবে শারীরিক এবং মানসিক। শুধুমাত্র শারীরিক ট্রেনিং দিবেন এবং আপনি মানসিক ট্রেনিং যদি না দিয়ে থাকেন
তখন দেখা যাবে যে বিপদের সময় তারা রাইট ডিসিশন রাইট মোমেন্টে নিতে পারবে না। কারণ আপনার যখন বিপদ আসবে তখন 1 সেকেন্ডের মধ্যে আপনার রাইট আর রং ডিসিশন নিতে হবে এবং সেই ডিসিশনের উপর বেস করে আপনাকে অ্যাকশনে যেতে হবে। যদি আপনি সেই মন মানসিকতার পরিবর্তন না আনতে পারেন, যদি আপনি সেই মন মানসিকতা তৈরি না করতে পারেন, তাহলে আপনি সেই অবস্থায় সঠিক সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলবেন এবং আপনার সামনে ক্রাইম হয়ে যাবে। যেরকম আমরা এখন দেখতে পাই, পুলিশের সামনে অনেক ক্রাইম হয়ে যাচ্ছে, পুলিশরা নিরুপায়। পুলিশ গত 1 বছর ধরে নিরুপায় অবস্থার মধ্যে যাচ্ছে এবং আপনারা যদি দেখেন যে ট্রাফিক কন্ট্রোল সিস্টেম আমাদের নাই, কারণ হচ্ছে আমরা অটোমেটেড সিস্টেম বিল্ড আপ করতে পারিনি। সেখানে একটা বড় অংশ অযথাই তাদের শ্রম দিয়ে যাচ্ছে। ট্রাফিক সিস্টেম যদি অটোমেটেড করা যেত তাহলে এই ট্রাফিক সার্জেন্ট বা ট্রাফিক পুলিশ যারা আছেন তাদেরকে আমরা অন্য খাতে লাগাতে পারতাম, আরও নিরাপত্তা বাড়াতে পারতাম। কিন্তু যেহেতু আমাদের সিস্টেমটাই আসলে বিল্ড আপ হয়নি, সুতরাং আমাদের অনেক পুলিশ সদস্য থাকা সত্ত্বেও আসলে আমাদের অপরাধ নির্মূল করা সম্ভব হচ্ছে না। কারণ হচ্ছে আমরা সেই নিরাপত্তার বলয় তৈরি করতে পারিনি এখন আমাদের দেশে। তো কোনো দোষ আসলে কারো উপর চাপিয়ে দেওয়া যাবে না। পুলিশদের মধ্যে অনেক ভালো পুলিশ আছে, পুলিশদের মধ্যে অনেক খারাপ পুলিশ আছে। আপনি কিরকম সেটা আগে আপনি নিজে বিচার করেন। কারণ আপনি আপনার বাসায় থেকে, রুমের মধ্যে থেকে পুলিশ বাহিনীকে আপনি অনেক কিছুই বলে ফেলতে পারেন, অনেক খারাপ কিছু বলে ফেলতে পারেন। কিন্তু ওই সিচুয়েশনে, ধরেন একটা বিপজ্জনক সিচুয়েশনে, সোহাগ হত্যার সিচুয়েশনে যদি আপনি সরাসরি সামনে থাকতেন, আপনি কি তখন ওই 4 জনের বিরুদ্ধে কিছু বলতে পারতেন যারা হচ্ছে এরকম নৃশংসভাবে সোহাগকে হত্যা করলো? সে যেই হোক না কেন, তার দল বা তার অবস্থান কি ছিল আমি সেগুলো নিয়ে বিচার বিবেচনা করতে যাব না। তিনি একজন মানুষ ছিল, ভালো খারাপ হতেই পারে, কিন্তু ভালো হোক আর খারাপ হোক তাকে এইভাবে মারা হলো এবং আপনাদের সামনে মারা হলো, আমাদের সামনে মারা হলো। আমরা তো তখন প্রতিবাদ করতে গেলাম না। পরে যখন বাসায় আসলাম, ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করলাম, তখন মনে হলো যে প্রতিবাদ করা দরকার। তো এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে কিন্তু আসলে কোনোভাবেই আমরা দোষারোপ ছাড়া, একে অপরকে দোষারোপ ছাড়া ভালো কিছু করতে পারবো না। সো পুলিশদের অবশ্যই হচ্ছে ট্রেনিং এর ব্যবস্থা আরো জোরদার করতে হবে, মন মানসিকতার পরিবর্তন আনতে হবে এবং এর জন্য সাইকোলজিক্যাল ট্রেনিং এবং ফিজিক্যাল ট্রেনিং এর অনেক জরুরি দরকার। যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী কন্টেন্ট আরো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।